এই ক্লাসে যেটা আছে এটা সবচেয়ে কঠিন বলা চলে, মানে গ্রামারের যেগুলো আছে তার মধ্যে সমাসের উপরে। গ্রামারের যে ক্লাসগুলো আছে এগুলো এর আগেও আমি বলেছি, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, 37A1 বলে বোধহয় নাম আছে। আর ওর এগেনস্টে সূত্র বোঝার কৌশল এরকম একটা বোধহয় টিচিং এডস দেয়া আছে। এই দুটো ক্লাস না করলে গ্রামারের জিনিসগুলো বুঝতে যথেষ্ট সমস্যা হবে। এছাড়াও আরেকটা বলেছিলাম যে এর আগে পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে, মানে প্রোজ পোয়েট্রি নোটসগুলো, সেগুলো পড়ার পরে গ্রামারটা পড়লে ভালো হয়, নাহলে এটা যথেষ্ট কঠিন লাগবে। তো সমাসের বিষয়ে কি কোশ্চেন আছে সেটা আগে দেখা যাক। ডিস্টিংগুইশ বিটুইন সন্ধি অ্যান্ড সমাস। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য করো। হাউ মেনি কাইন্ডস অফ সমাস আর দেয়ার? কত রকমের সমাস আছে? নেম দেম, তাদের নাম উল্লেখ করো। অ্যান্ড গিভ এক্সাম্পলস অফ ইচ, এবং প্রত্যেকটার উদাহরণ দাও। পরের কোশ্চেন, হোয়াট ইজ সমাস? ইলাস্ট্রেট অ্যান্ড ডিফাইন ভ্যারিয়াস সমাসাস ইন পালি। 14 সালে এসেছে, তো 20, 21, 22, 23-এ কী কী এসেছে এটা অবশ্যই চেক করে নেবে। তো লাস্ট শনিবারের ক্লাসে বোধহয় প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে আমি কিছুটা বলছিলাম যে কীভাবে দেখে রাখবে, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, প্রিভিয়াস ইয়ারের জিনিসগুলো দেখা প্রয়োজন আছে, বা প্যাটার্নগুলো চেক করলে কীরকমভাবে কোশ্চেনগুলোকে দিচ্ছে। অফলাইন ব্যাচে যেটা দেখা গেল যে একজন স্টুডেন্টকেও পাওয়া গেল না যে প্রোজ এবং পোয়েট্রিগুলোর ক্লাস করানো হচ্ছে, কী কী টেক্সট আছে সেগুলো বলতে পারবে। তো এইভাবে তো পড়াশোনা সম্ভব নয়। সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো প্রথম মুখস্থ রাখতে হবে, তারপর প্রিভিয়াস ইয়ার কী কী আছে সেগুলো খেয়াল রাখতে হবে, বা সাজেশান কীরকম আছে সেই অনুযায়ী তারপর পড়া শুরু করে। তো অধিকাংশ স্টুডেন্টই যেটা মানে ধরন ধারণ পড়াশোনার, যে আমি যেগুলো দিয়েছি পরপর এগুলো পড়ে যাচ্ছি, এইভাবে তো কম্পিটিটিভ এক্সাম পড়া হয় না। তো অবভিয়াসলি তোমাদের সিলেবাসে কী কী আছে সেটা প্রত্যেকটা সেকশন শুরু হওয়ার আগে আমি সিলেবাস থেকে দেখে ক্লাসে বলে দিয়েছি, বা সিলেবাস যেটা আছে সেটাকে ভালো করে দেখবে ওই সেকশনে, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, দেখলে একটা আইডিয়া হবে। তারপর সাজেশান দেখবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সাজেশানটার কতটা উপযোগিতা আছে, বা হয়তো দেখা গেল সাজেশানে কোনো কিছু মিসিং আছে, সেটাও তোমরা ইনফর্ম করতে পারো। তারপরে পড়া শুরু করবে। তো সিলেবাস যেহেতু শেষ হয়ে গেছে, এই কথাটি পুনরাবৃত্তি করা হলো। তো এইভাবে চেষ্টা করো ব্যাকে যেগুলো আছে সেগুলো পড়া, বা যে জায়গাগুলোর প্রিভিয়াস ইয়ার দেখা হয়নি ভালো করে দেখে নেবে যে জায়গাটা পড়া শুরু করছো তার আগে। আচ্ছা, এবার সমাসের প্রসঙ্গে বলতে গেলে প্রথমত সমাসের ব্যাপারটা মোটামুটি বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আমরা পড়েছি, কিন্তু পালির ক্ষেত্রে সমাসে যেগুলো আছে সেগুলো এক্স্যাক্ট বাংলার মতন নয়। যদিও সমাসের একটা বেসিক ধারণা ওই 28 পর্যন্ত ক্লাসগুলোর মধ্যে আছে, মোস্ট প্রবাবলি 27 ক্লাসটাতে সমাস আছে, আর 26-এতে সন্ধি আছে। এটা মোটামুটি নেক্সট উইক থেকেই আমি পড়ানো শুরু করব, 21 থেকে। ওটা জানুয়ারি মাসের মধ্যে, মানে 26-এর কমপ্লিট হয়ে যাবে। তো ওখান থেকে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে। তার কৌতূহল হলে 27 যে ক্লাসটা আছে ওটা দেখতে পারো, ওটার নোটসটা দেখতে পারো, রেকর্ডিং তো এখন অ্যাভেলেবেল না। আর এখানে আমি খুব জেনারেল কিছু আইডিয়া বলে দিচ্ছি। তো সমাস জেনারেলি 7 রকমের, 6 রকমের হয়। সমাস অর্থে বোঝাচ্ছে যে একাধিক শব্দ বা একখানা ফ্রেজ যখন একটা ওয়ার্ডে পরিণত হচ্ছে, সেইটা হচ্ছে সমাস। তো সমাসের ইংরাজিটা অনেক সময় কম্পাউন্ড বলা হয়। তো নমিনাল কম্পাউন্ড ব্যাপারটা আমরা ইংরাজিতে পড়েছি, যে বাস্কেট মেড ফ্রম কেন, তো কেন বাস্কেট একটা শব্দে পরিণত হচ্ছে। অনুরূপ বিষয় হচ্ছে সমাস। তো তার যে 6টা ক্যাটাগরি করা হয় তার মধ্যে মেজর যেটা ডিভিশন সেটা হচ্ছে যে পূর্ব, মানে সমাসে যদি দুটো শব্দ থাকে, যদি বলা হয় যে রাজার পুত্র হচ্ছে রাজপুত্র, বাংলায় যদি বলা হয়,
এটা হচ্ছে রাজপুত্র। এইখানে এই যে রাজা আর পুত্র দুটো শব্দ নিয়ে হয়েছে, তো এই দুটো যে শব্দ সমাসে কাজে লাগছে, তো সেই দুটোকে বলা হয় পূর্বপদ এবং উত্তরপদ, বা পূর্বপদ এবং পরপদ বলা হয়, ফার্স্ট ওয়ার্ড আর লেটার ওয়ার্ড। আর এই যে রাজার পুত্র, এটাকে বলা হয় বাক্য বা ব্যাস, বাক্য, বিগ্রহ, এই তিনটি শব্দ বলা হয়। তো বিগ্রহ মানে মানে দুটো দেশের মধ্যে যেমন সন্ধি এবং বিগ্রহ বলা হয়। সন্ধি মানে হচ্ছে দুটো একত্র হওয়া, বিগ্রহ অর্থে সেপারেশন। তো এইটা হচ্ছে একটা সমাসের প্রিভিয়াস স্টেজ, আর এইটা হলো সমাসবদ্ধ পদ, রাজার পুত্র মানে রাজপুত্র। আর রাজার পুত্র যেটা, এটা হচ্ছে বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বলা হয়ে থাকে। বিগ্রহর মধ্যে জেনারেলি দুটো ওয়ার্ড থাকে। প্রথম ওয়ার্ড হচ্ছে পূর্বপদ, পরের ওয়ার্ড হচ্ছে পরপদ, আর যেটা ফাইনাল তৈরি হচ্ছে সেটা বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। আর এর যে সংক্ষিপ্ত হচ্ছে, সংক্ষিপ্ত হওয়াটাকেই বলা হয় সমাস। তো এই হলো বিষয়। এখন এই যে দুটি ওয়ার্ড আছে, পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, এই দুটোর মধ্যে কোনটা প্রধান, মূলত সেটার উপর ভিত্তি করে চার ধরনের সমাস হয়। তো যদি পরপদ প্রধান হয়, যেটা আমরা এখানে দেখছি যে রাজার পুত্র হচ্ছে রাজপুত্র, তাহলে রাজা একটা শব্দ, পুত্র একটা শব্দ। এখান থেকে প্রধান হচ্ছে পুত্র শব্দটা, তার কারণ রাজপুত্র বললে রাজাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে পুত্রকে, সে রাজার পুত্র। তো মেন অভিধেয় বিষয় হচ্ছে এখানে পুত্র। পূর্বপদ এবং পরপদের মধ্যে এখানে পরপদ প্রধান। ইন জেনারেল পরপদ প্রধান যে সমাস হয়, বা যে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে পরপদ প্রধান থাকে, সেটা সাধারণত তৎপুরুষ হয়। এবারে তৎপুরুষ সমাসের মধ্যে যদি দেখা যায় যে দুটো ওয়ার্ডই একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে বা একটা ব্যক্তি, বস্তু, বিষয়কে, তাহলে সেটা হয় কর্মধারয়। এই উদাহরণটাতে রাজা আলাদা ব্যক্তি, পুত্র আলাদা ব্যক্তি, দুটো আলাদা আইডেন্টিটি। কিন্তু যদি বলা হয় যে মহারাজ, তো এটা হচ্ছে মহান, বাংলায় বলে যিনি মহান তিনিই রাজা। মহান ব্যক্তিটি যে আর রাজা ব্যক্তিটি যে, দুটোই সমান, একজনকে বোঝাচ্ছে। এটা তুল্যাধিকরণ বলে একটি টার্ম আছে, এখানে নিচে ওই কর্মধারয়ের প্রসঙ্গে সেই প্রসঙ্গটি বলা আসে, এই জন্য এক্সপ্লেন করা হচ্ছে। তো যখন দুটোই একটা বিষয়কে বোঝাচ্ছে, আর পরপদ এগেন প্রধান হচ্ছে মহান এবং যিনি রাজা, এখানে মহান ব্যক্তিকে বলছে না, অ্যাকচুয়ালি রাজাকে ইন্ডিকেট করছে মহারাজ শব্দটি। তো এখানে পরপদ প্রধান হচ্ছে, কিন্তু দুটো ওয়ার্ড একজনকে রিপ্রেজেন্ট করছে। রাজপুত্রতে রাজা আলাদা, পুত্র আলাদা, কিন্তু মহারাজ শব্দে মহান ব্যক্তি এবং রাজা যিনি, দুটোই এক। তো উভয়ে যখন ওই তুল্যাধিকরণ বলা হয়, মানে একই অধিকরণ বা একই বিষয়ে যখন এ খাটছে, তখন তাকে বলা হয় কর্মধারয় সমাস। আবার কর্মধারয় যে ক্যাটাগরি, মানে পরপদ প্রধান হবে এবং পরবর্তী শব্দ যে এই দুটো শব্দ একজনকেই, একটা ইউনিটিকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু প্রথম পদ যদি নাম্বার থাকে, তখন তাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন যদি ত্রিলোক বলা হয়, তো ত্রিলোক শব্দের মধ্যে অবভিয়াসলি ত্রি এবং লোক দুটো শব্দ আছে। তিন শব্দটা এখানে প্রধান নয়, প্রধান হচ্ছে লোক। ত্রিলোক বললে অ্যাকচুয়ালি লোককে বোঝায়। লোক অর্থে এখানে স্বর্গমর্ত পাতাল সেটাকে বোঝাচ্ছে, জগৎ যেটা। তাহলে পরপদ প্রধান, দ্যাট ইজ, তাহলে এটা তৎপুরুষ হলো। এখন তৎপুরুষের একটা সাব ক্যাটাগরি হচ্ছে কর্মধারায়, যেখানে দুটো বস্তু একজনকেই বোঝাবে। তো ত্রি বললে যেটা বোঝাচ্ছে, থ্রি নাম্বারটা, আর লোক বলতে যেটা বলছে সেটা একটা জায়গাতেই হচ্ছে। থ্রি বললে, থ্রি যদি অ্যাডজেক্টিভ হয়, তো সেই অ্যাডজেক্টিভটা কিন্তু মানে লোককেই বোঝাচ্ছে, এটা অন্য কাউকে বোঝাচ্ছে না এই ওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে এখানে এটা কর্মধারায় ক্যাটাগরিতে পড়ছে, দুটো একজনকে ইন্ডিকেট করছে।
আর যেহেতু প্রথমে নাম্বার আছে সেই জন্য এটাকে আলাদা করে দ্বিগু নামকরণ করা হয়। কেন করা হয় তার কারণ আছে, কেননা এই এক একটা ফরমেশন যখন তৈরি হয় তখন কিছু কিছু সেখানে বৈশিষ্ট্য তৈরি হয়। যেমন দ্বিগু সমাসে যে শব্দ তৈরি হয় সেটা ক্লিবলিঙ্গ হয় এবং এক বচনে প্রয়োগ হয়। এর ডিটেলসগুলো এখানে নিচে দেয়া আছে, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। তাহলে পরপদ প্রধান হলে সেটা মেনলি হচ্ছে কর্মধারয় সমাস। পরপদ প্রধান যে সমাস তার মধ্যে যদি দেখা যায় দুটো একটা বস্তুকেই রিপ্রেজেন্ট করছে তাহলে কর্মধারায়, আর একই বস্তুকে রিপ্রেজেন্ট করছে কিন্তু ফার্স্ট ওয়ার্ড যেটা আছে সেটা নাম্বার থাকে তাহলে হচ্ছে দ্বিগু সমাস। তাহলে এখানে তিনখানা সমাস হয়ে গেল। সমাস হচ্ছে 6 প্রকার। কর্মধারায় তার অন্তর্গত তৎপুরুষ, তার অন্তর্গত কর্মধারায়, তার অন্তর্গত হচ্ছে দ্বিগু সমাস, এবং এটা সবাই হচ্ছে পরপদ প্রধান সমাস। আচ্ছা, তাহলে নেক্সট শুরু করি। তো সমাসের 6 প্রকারের মধ্যে আরো 3টি বাকি আছে। তো সেই 3টির মধ্যে পরপদ প্রধান আমরা দেখেছি। এবার আমরা দেখব যে যেটা পূর্বপদ প্রধান হচ্ছে, মানে ফার্স্ট যে ওয়ার্ড থাকবে সেটা মেজর হবে বা সেটার অর্থ প্রকট হবে। তো যেমন উপনগর এই শব্দটা যদি হয়, এটার অর্থ উপ মানে বোঝাচ্ছে নিকটে বা সমীপে। তো নগরের নিকটবর্তী যে স্থান সেটা হচ্ছে উপনগর। এক একটা ভাষাতে বা বাংলাতে একরকমভাবে বলে, পালিতে ব্যাস বাক্যগুলো একটু অন্যরকম হয়। নগরস্য সমীপে উপবর্তনম, নগরের সমীপবর্তী যে স্থান সেটা হচ্ছে উপনগর। উপবর্তন শব্দটা তোমরা পেয়েছো ওই স্থান অর্থে। মহাপরিনির্বাণ সূত্রের যে পঞ্চম অধ্যায় যেখানে বুদ্ধ কুশিনারায় উপস্থিত হয়েছিল, ওইখানে একটা লাইন ছিল যে কুশিনারায়ং বিহরতি মল্লানং শালবনে। মল উপবর্তন ওইখানে একটা ওয়ার্ডটা ছিল, আমার এক্স্যাক্ট কোটেশনটা মনে পড়ছে না, স্থান বোঝাচ্ছে। তো নগরের নিকটবর্তী স্থান, তাহলে সেটা কিন্তু নগর নয়। এখনও যেটা উপনগর শব্দ বলা হয় বেসিক্যালি মফস্বল, যেটা নগরের সারাউন্ডিংস বা কোনো একটা জায়গাতে সেটাকে বোঝাচ্ছে। তো সমীপবর্তী স্থানটা হচ্ছে এখানে মুখ্য, নিকটবর্তী, নগর না। এখানে তাহলে উপশব্দটি প্রধান হচ্ছে। বা যদি বলা হয় যে যথাসাধ্য, আমি যথাসাধ্য চেষ্টা করব, তাহলে এইখানে যথা মানে হচ্ছে যে যতটা ততখানি, তো আর সাধ্য মানে তো সামর্থ্য, যেটা যতটা সামর্থ্য আছে ততটা চেষ্টা করবো। এখানে যতটা আছে এইটা এই শব্দ দিয়ে বলতে চাইছে যে আমার লিমিটের মধ্যে আমি করব। এবিলিটি তো অবশ্যই আছে, সাধ্য আছে, কিন্তু আমার লিমিটের মধ্যে করো, সাধ্যকে অতিক্রম করে না। তো এটার ব্যাস বাক্য এরকম বলে যে সাধ্যকে অতিক্রম না করে। তো এই অতিক্রম না করাটাই যথাশব্দ শব্দের মুখ্য বিষয়। বা যদি বলা হয় যাবৎ জীবন, যতদিন যাবৎ যে পরিমাণ জীবন আছে সেই পরিমাণ বা সেই তত দিন, জীবনটা এখানে মুখ্য নয়, যত দিন মানে যে পরিমাণ ওইটা ওখানে ইন্ডিকেট করছে। তো এইরকম আরও অনেক শব্দ আছে, সেগুলো পূর্বপদ প্রধান হচ্ছে। পূর্বপদ প্রধান যে সমাস হয় সেটাকে বলা হয় অব্যয়ীভাব। এবং অব্যয়ীভাব সমাসের আরেকটি বিষয় যে অব্যয় যে শব্দগুলো হয়, অব্যয় নিপাত, যেটা তোমরা কিছু কিছু পেয়েছো অলরেডি, সেইগুলো পূর্বপদে থাকে। উপ যেমন হচ্ছে একটা উপসর্গ, যথা হচ্ছে একটা নিপাত, বা এই দুটোকেই একত্রে অব্যয় বলা হয়। তো তাহলে পূর্বপদ প্রধান সমাস হচ্ছে অব্যয়ীভাব। এবারে যদি দুটো ওয়ার্ডই একই সাথে প্রধান হয় তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন যদি মাতা পিতা বলা হয়, এই ওয়ার্ডটায় মাতা এবং পিতা দুটোই সমান। বা যদি বলা হয় যে মানে পালিতে যদি বলা হয় হস্তপদ,
হস্ত এবং পদ একত্রে দুটো শব্দকে বলছে। জরা জর্জরিতা হন্তি হত্ত পাদা অনস্ববা, এরকম লাইন আছে। তো জরা জর্জরিত হাত পা মানে নিজের বশে থাকে না। তো হাত পা একটা যে ওয়ার্ডে পরিণত হয়েছে, এখানে হাতটা বেশি প্রধান, পাটা কম প্রধান এরকম নয়, দুটোই এখানে সমান। তো দুটোই সমানভাবে প্রধান হলে সেটি তখন দ্বন্দ্ব সমাস হয়। আর একটা হচ্ছে সমাস 6 প্রকারের, তাহলে পরপদ প্রধানে আমরা 3টে পেয়েছি, তৎপুরুষ কর্মধারয় দ্বিগু সমাস। আর পূর্বপদ প্রধানে পাওয়া গেল অব্যয়ীভাব। উভয় পদ প্রধান হলে দ্বন্দ্ব একটা পড়ে আসে, তো সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি সমাস হচ্ছে যখন অন্য পদ প্রধান হয়, মানে না পূর্বপদ না পরপদ, অন্য একটা ওয়ার্ডকে সেটা রিপ্রেজেন্ট করে। যেমন এটা বহুব্রীহির কমন একটা আমরা বাংলায় উদাহরণ পাই, যে বিনা পানি। বিনা পানিতে আছে যার, বিনা পানি সরস্বতীর নাম। এখন এইখানে ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে বাংলা ব্যাকরণগুলিতে থাকে না। তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে বিনা একটা শব্দ, পানি মানে হাত একটা শব্দ। যে বিনা পানি বলতে যাকে বোঝাচ্ছে, সে বিনাও নয়, সে পানিও নয়, অন্য কেউ। বিনা যার পানিতে আছে সে, এই অর্থে এটা বহুব্রীহি সমাস। এবার ঘুরিয়ে যদি এটা অন্য মানে এতে পালিতে, যেমন দশবল একটা শব্দ প্রয়োগ হয়, 10 প্রকার বল যার আছে তিনি দশবল, বুদ্ধের একটা নাম। তো 10 বলতে মানে বুদ্ধ তো 10 জন নন, আবার বুদ্ধ বল নন, কিন্তু 10 প্রকার বল যার আছে তিনি হচ্ছেন দশবল। তো এই রকম যখন অন্য পদ প্রধান হয় বা অন্য পদকে ইন্ডিকেট করে, তখন সেটা হয় বহুব্রীহি সমাস। তো পুরো বিষয়টাকে সংক্ষেপ করলে, পরপদ প্রধান হলে তৎপুরুষ সমাস হয়, যেমন রাজার পুত্র রাজপুত্র, পুত্র প্রধান হচ্ছে। পরপদ প্রধান সমাস যেগুলো আছে, সেগুলোর মধ্যে যদি দুটো একই ওয়ার্ডকে ইন্ডিকেট করে, তখন সেটা হয় কর্মধারায়। যেমন যিনি মহান তিনি রাজা, মহারাজ, মহান ব্যক্তি রাজা একই হচ্ছে। আর উভয় পদ মানে দুটো একটা শব্দকে ইন্ডিকেট করছে, কিন্তু প্রথম শব্দটা হচ্ছে সংখ্যা, তখন সেটা হয়ে যায় দ্বিগু সমাস। যেমন ওই যে 3টি লোকের সমাহার, ত্রিলোক, ত্রি আর লোক দুটো শব্দ আসে, প্রথম ত্রি হচ্ছে সংখ্যা, পরবর্তী শব্দটাই প্রধান হচ্ছে, লোক হচ্ছে প্রধান। তাহলে কর্মধারায় হচ্ছে 3 এবং লোক একজনকে বোঝাচ্ছে, পরপদ প্রধান হচ্ছে তাহলে তৎপুরুষ হচ্ছে, আবার প্রথমে সংখ্যা আছে বলে সেটা দ্বিগু হচ্ছে। আর যদি পূর্বপদ প্রধান হয় তাহলে অব্যয়ীভাব সমাস হয়। যেমন উপনগর শব্দটি আমরা দেখলাম যে উপ অর্থে সমীপবর্তী স্থানকে বোঝাচ্ছে, নগর শব্দ এখানে প্রধান না। যদি দুটো ওয়ার্ড একজনকে ইন্ডিকেট করে বা উভয় শব্দ প্রধান হয়, তাহলে দ্বন্দ্ব, যেমন মাতা এবং পিতা, মাতা পিতা, হস্তপাদ, মুখনাসিকা, এরকম বহু উদাহরণ আছে। আর যদি দুটো ছেড়ে অন্য ওয়ার্ড একেবারে প্রধান হয়, কোনোটাই মূল শব্দে মানে ইন্ডিকেট করছে না, অন্য একটা ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে, তখন সেটা হয় বহুব্রীহি। যেমন এই দশবল বা বিনা পানি, সেটা দশও নয় বলও নয়, মানে যাকে বোঝাচ্ছে। বা বিনা পানি বললে যাকে বোঝায়, তিনি নিজে বিনাও নন, আবার তিনি হাতও নন, তার হাতে বিনা আছে, এরকম ব্যক্তি। তো এই হচ্ছে মোটামুটি সমাসের মেইন যে 6টা ডিভিশন, তার ফান্ডামেন্টাল যে বিষয় আছে সেটি। আচ্ছা, মেইন নোটে তাহলে আসা যায়। তো এই বেসিক কনসেপশনটা রাখলে মোটামুটি পড়তে সুবিধা হবে। আদারওয়াইজ এখানে প্রত্যেকটা লাইনে থিওরিটিক্যাল বিষয় আছে। তো সন্ধি এবং সমাসের পার্থক্য, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল শর্ট কোশ্চেন, এটা আগে বলা হচ্ছে। সন্ধি চ সমাস চ, সন্ধি এবং সমাস পুথু বিষয়া হন্তি, পৃথক বিষয় হয়। বুত্তং বলা হয়েছে সন্ধিয়ন্তি এত্থ অক্ষরানীতি সন্ধি। সন্ধিয়ন্তি মানে হচ্ছে মিলিত হয়, সন্ধিবদ্ধ হয়। এত্থ মানে এখানে বা এই প্রক্রিয়ায়, অক্ষরাণী অক্ষরসমূহ, ইতি
সন্ধি, এইটি হলো সন্ধি। তস্মা তাই পূর্বাপর সন্নিহিতানং, পূর্বাপর সন্নিহিত অক্ষরানং, অক্ষর সমূহে সম্মিলনং, সম্মিলন হচ্ছে সন্ধি। এটার তো ইজি এক্সাম্পল যদি বলা হয় যে বিদ্যা এবং আলয়, এরকম যদি থাকে, বিদ্যার শেষে আ বর্ণ আছে, আলয় থাকলে এখানে আ বর্ণ আছে, দুটো আ মিলে হয়ে গেল বিদ্যালয়, তখন একটা আ হয়ে যাচ্ছে। দুটো বর্ণের পূর্বাপরস্থিত বর্ণের এক বর্ণে পরিণত হয় বা একত্র হওয়া, এটাকেই বলা হয় সন্ধি। অথবুত্তং, এরপর বলা হয়েছে নামানং সময়ুক্তার্থ সমাস। নামানং, নামপদ সমূহের নাউন যেগুলো আছে সেগুলোর যুক্তার্থ মানে যুক্তার্থ, সম্মিলিত যে অর্থ সেইটা হচ্ছে সমাস। যেমন রাজার পুত্র, রাজপুত্র, সেখানে রাজা শব্দের মিনিং এবং পুত্র শব্দের মিনিং মিলিত হয়ে একটা নতুন মিনিং তৈরি হচ্ছে, রাজপুত্র। তো এইটা হলো সমাস। এইটি কোটেশন আছে, এটা কচ্ছায়ন ব্যাকরণের সমাস প্রকরণের প্রথম সূত্র। কোটেশন যেগুলো থাকবে সেগুলো নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে বা সেগুলোকে আলাদা কালিতে লিখতে পারো। নামানং যুক্তার্থ সমাস। তস্মা সাধারণত, তাই সাধারণভাবে পদানং সম্মিলনং সমাস, পদসমূহের সম্মিলন হচ্ছে সমাস। তো বেসিক্যালি সন্ধি হচ্ছে দুটো লেটারের কম্বিনেশন, সমাস হচ্ছে দুটো ওয়ার্ডের কম্বিনেশন। এছাড়া আরেকটি বলা হচ্ছে সন্ধি সাধারণত দ্বিধা হন্তি হতি। আচ্ছা, সন্ধি তিন রকমের হয়: স্বরসন্ধি, নিগৃহীত সন্ধি, ভূমিশ্বক সন্ধি। স্বরসন্ধি, নিগৃহীত সন্ধি এবং অনুসার বিষয়ক সন্ধি আর ভূমিশ্বক সন্ধি। এগুলো ডিটেলসে ওই 26 ক্লাসেতে থাকবে, এরপরে এগুলো ক্লাস হবে। সমাস ও ছদা হতি, সমাস 6 প্রকারের হয়: অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রী। তো এই ওয়ার্ডগুলো পালিতে আছে, বানানগুলো লক্ষ্য করবে। এখানে দ্বিগুতে বটা লাগছে না, দ্বন্দ্বতে প্রথমে বটা লাগছে। বাংলা অ্যাকচুয়ালি দ্বন্দ্ব বানানটা দয়ে বয়ে, নয়ে দয়ে বয়ে, থার্ড একটা তৃতীয় ব থাকে, পালিতে সেটা বাদ যায়। বহু দ্বন্দ্ব আর বহুব্রী এবং বহুব্রী, 6 রকম সমাস হচ্ছে। এবারে মেন যে কোশ্চেনটা আছে, ওই কত প্রকারের সমাস হয় তার সংজ্ঞা এবং উদাহরণ ইত্যাদি, সেটা বলা হচ্ছে। সমাস ও পদ সংক্ষেপ। সমাস হচ্ছে একাধিক পদের সংক্ষেপ রূপ, মানে শব্দ সংক্ষেপ। দুটো শব্দ ছিল রাজার আর পুত্র, হয়ে গেল রাজপুত্র, একটা ওয়ার্ড হয়ে গেল। এথ বহুনি পদানি, এখানে বহু পদ সংযোজিত বা সংযুক্ত হয়ে একপদং হন্তি, এক পদ হয়। তস্মা, সেই কারণে, তেষং নামানং, সেই নাম সমূহ পদগুলি, প্রয়োজ্যমানানং পদত্থানং, প্রযুক্ত পদার্থগুলি। আচ্ছা, যদি রিপ্লেসমেন্টের কথা বলা হয় তো এখানে পরে আমি একটা সেপারেট ক্লাস আলাদা নিয়ে নেব যে কীরকমভাবে সরলীকরণ করবে। যেমন প্রোজ পোয়েট্রি এবং গ্রামার, এখানের নোটগুলোর ভাষা বেশ কঠিন, কিন্তু তোমাদের এসে এবং ছন্দ অলঙ্কারের যে ক্লাসগুলো ছিল, বেসিক্যালি 21 বি থেকে 28 বি পর্যন্ত ক্লাসগুলো, সেগুলোতে অনেকটাই সরলীকরণ করা হয়েছে। তোমাদের যে প্রিন্টেড নোট দেওয়া হয়েছে তার থেকে ওর ল্যাঙ্গুয়েজটা অনেকটা কঠিন, আর এখানে যেটা পড়ানো হচ্ছে এটা এক্স্যাক্ট প্রিন্টেড নোটে যেটা আসে সেটার মতন। তো যে ওয়ার্ডগুলো জানো না সেই জায়গাগুলো রিপ্লেস করা যেতে পারে। যেমন এই প্রয়োজ্য মানানং জায়গায় প্রযুক্ত শব্দটা আমরা জানি, এখানে পয়ুত্তানং আমরা লিখতে পারি। পয়ুত্তানং পদার্থানং সংযোজিত বা, এটাকে এই সংযুক্তং ভবিত্বা বা হুত্বা, এটা লেখা যেতে পারে। একটা ওয়ার্ডে সংযুক্ত হয়ে এক্স্যাক্ট বাংলার যেন ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। এখানে একটা ওয়ার্ড বোধহয় আমার মনে হলো, যেমন সন্নিহিতানং, পূর্বাহার পর সন্নিহিত। তো এটা জাস্ট
পূর্বাপর ঠিতানং, এটা লেখা যায় পূর্বাপর স্থিত ঠিতানং। তো যে জায়গাগুলো আছে এগুলোকে চেঞ্জ করা যায়, সেটা আমি কিছু দিগদর্শন দিয়ে দেব, এবং তোমাদের নোটস পড়তে গিয়ে যদি কোনো ওয়ার্ডের থাকে সেটা জিজ্ঞাসা করবে যে এই ওয়ার্ডটা চেঞ্জ করলে ভালো হতো, সেটা আমি পরে বলে দেবো, বা নিজেরা অনেকটা করতে পারবে। যুক্তার্থ, যে যুক্তার্থ, তো সমাস ও সংজ্ঞ হতি, সেইটি সমাস সংজ্ঞা বিশিষ্ট হয়। এখানটাকে যদি করা হয়, মানে বাক্যটাকে একটু চেঞ্জ করাতে, তস্য সমাস ও সংজ্ঞা হতি, তার সমাস সংজ্ঞা হয়, বা তস্য সংজ্ঞা হতি সমাস, তার সংজ্ঞা হয় সমাস। সরল বাক্যে করে নেওয়া যায়। তো সমাস সংজ্ঞা হতি, সেটার থেকে আর একটু সরল হবে এটা। আর যুক্তার্থ যেটা আছে, সংযুক্ত যুক্তার্থ, এরকম বাংলায় হবে। এটাকে সিম্পল যুক্ত অর্থ এরকম বলা যায়। তো তস্মাৎ তেষং নামানং পয়ুত্তানং পদার্থানং প্রযুক্ত পদার্থ সমূহের যুক্ত অর্থ, যে যুক্ত অর্থ, তস্য সংজ্ঞা হতি সমাস, তার সংজ্ঞা হয় সমাস। এখানে তস্মাৎ তেষং নামানং পয়ুজ্যমানানং পদার্থানং যুক্তার্থ সমাস সংজ্ঞা হতি, এটার যদি 100 হয়, প্রায় 50-60% মানে সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে এই ওয়ার্ড, মানে বাক্যটা। তো এখানে যে গুণগত মান খুব একটা কমছে তা না, মানে মেইন কন্টেন্ট তো একই আছে। তো এটা চেষ্টা করতে পারো। তেন বুত্তং, তাই বলা হয়েছে নামানং যুক্তার্থ সমাস, নাম সমূহের যুক্তার্থ হলো সমাস। কোটেশন যেটা আছে এটা কখনো চেঞ্জ করবে না, এটা কচ্ছায়ন ব্যাকরণের সূত্র। আচ্ছা, সমাস কয় প্রকারে? সমাস 6বিধ। সমাস হচ্ছে 6 প্রকারের। অব্যয়ীভাব তৎপুরুষ কর্মধারয় দিগু দ্বন্দ্ব তথা বহুব্রীহি সমাসও 6বিধা ভাবে। অব্যয়ীভাব তৎপুরুষ কর্মধারায় দিগু দ্বন্দ্ব তথা বহুব্রীহি সমাস 6 প্রকারের হয়, ষড়বিধ। এটা কোটেশন আছে, চেঞ্জ করবেন, এটা আলাদা কালিতে লিখলে লেখা যায়। আচ্ছা, এরপরে মেইন যে আছে সেখানে দেখা যায়। তো এবার এই সমাসের বিভাগগুলো বলা হচ্ছে। এখানে কিছু লেখা নেই, এখানে একটা বাক্য এরকম অ্যাড করা যেতে পারে যে এখানে বা এরপর, মানে এখানে বলতে এর্থ, বা এরপর ইতো পরং, এরকম লেখা যেতে পারে। এরপর সমাসের ভাগগুলি দেখানো হচ্ছে, যে সমাসস্য বিভাগা প্রদর্শিত হচ্ছে, প্রদর্শিতা হন্তি, শয়ে শয়ে হর্ষই দয়াকার হন্তি। প্যাসিভ ভয়েস করলে, প্যাসিভ ভয়েস খুব একটা তোমাদের শেখানো হয়নি, কারণ একটু কঠিন। এটা একবারে লিখলে পদিষ্যন্তে এরকম একটা রূপ হয়। সমাসের বিভাগ আর পদিষ্যন্তে বা প্রদর্শিতা হন্তি একই ওয়ার্ড বোঝাচ্ছে, মিনিং। হাইফেন দিয়ে এবারে একটা একটা হচ্ছে। প্রথমে হচ্ছে অব্যয়ীভাব বলা হচ্ছে। অব্যয়ীভাবের সংজ্ঞা হচ্ছে উপসর্গ নিপাত পূর্বক অব্যয়ীভাব। উপসর্গ নিপাত পূর্বক অব্যয়ীভাব, এটা মেন সূত্রটির অর্থ। উপ আ ইত্যাদয় উপসর্গ, এগুলো হচ্ছে উপসর্গ। উপসর্গ এটা বাংলায় ব্যাকরণে পড়েছ, ওই পরা অপসংজ্ঞী অবনুনি দুর্বিহি অধিসু উৎপরি প্রতি অভি অতি অপি উপা, 20খানা হচ্ছে। এই উপসর্গগুলো আছে। এবং যথা তীর ইচ্ছাদয় নিপাতা, যথা তীর ইত্যাদি হচ্ছে নিপাত। এই যে ইব, এব, ন, চ, তু, বা, এই যে বিভিন্ন এগুলো আমরা পেয়েছি পড়তে গিয়ে বিভিন্ন জায়গায়, সেগুলো হচ্ছে নিপাত। এবং অব্যয়ান, এইগুলো হচ্ছে অব্যয়। তো যথ মানে যেখানে, যথ মানে যেখানে, এখানে যে সমাসে পূর্বপদং হতি,
যেখানে পূর্বপদ হয়, অয়ং সমাসও এই সমাস অব্যয়ীভাব, এই সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদ প্রধান অয়ং, তো এইটা হচ্ছে পূর্বপদ প্রধান। এখানে সন্ধি হয়েছে প্রধান প্লাস অয়ং, এইভাবে। একটা কাজ করতে পারো, ইমো শব্দের যে রূপগুলো আছে মানে এই অয়ং, সেটার জায়গায় সব জায়গায় এতো শব্দ ব্যবহার করা যায়। এটাও মানে এই, এটাও মানে এই। আর ত শব্দ যেটা আছে সেটার মানে হচ্ছে সেই বা সে বা সেই, যেটা বেসিক্যালি ত শব্দ মানে হচ্ছে দ্যাট, সো তে, দ্যাট। আর দোষ, তং তে মানে তাকে তাদেরকে, তেন তেহি তার দ্বারা তাদের দ্বারা, ফ্রম দ্যাট ফ্রম দোষ, তস্য তেষং মানে তার জন্য তাদের জন্য, এরকম রূপ হচ্ছে। তার আগে একটা এ বসিয়ে দিলে এসো এতে মানে দিস আর দিস যেটা প্লুরাল হচ্ছে টিএইচইসি সেইটা, এতং এতে মানে এটাকে এইগুলোকে, এতে ন এতেহি এটার দ্বারা এইগুলোর দ্বারা, এতস্য এতে সং এইটির দ্বারা এইগুলির দ্বারা। তো এগুলো দেখবে 13 তোমাদের যে গ্রামার ক্লাস আছে সেখানে এগুলো দেয়া আছে, মানে শব্দরূপগুলো সব আছে। তো সেক্ষেত্রে আর ইমো শব্দটা একটু কঠিন, অয়ং ইমে ইমং ইমে ইমিনা ইমি ই, অশ্ব ইমস্ব ইমে সং, এই টাইপের আছে। তো ওগুলোকে এতো শব্দ দিয়ে রিপ্লেস করা যায়, এবং এতো হচ্ছে অ্যাকচুয়ালি ত যে শব্দ আছে সো তে তং তে তেন তেহি, এর আগে খালি এ বসিয়ে দেয়া। তো পূর্বপদ প্রধান এ তং এরকম আমরা লিখতে পারি। অয়ং এটার জায়গায় অ্যাকচুয়ালি এসো হবে, মানে সো সমাসও সেই সমাস, এসো সমাসও এই সমাস, এরকম। আচ্ছা, তো যথা যেমন নগরস্য সমীপে ইতি উপনগরম, নগরের সমীপবর্তী যে স্থান সেটা হচ্ছে উপনগর। এর্থ এখানে উপশব্দস্য সমীপর্থ, এখানে উপশব্দের যে সমীপ অর্থ, সমীপার্থ, সমীপ অর্থ, এখানে আমরা এটাকে সন্ধি বা যে সমাস আছে সেটা ভেঙে নিল। উপশব্দস্য সমীপ অর্থ প্রধান, প্রধান দুটো আলাদা ওয়ার্ড করে নেওয়া হলো। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, সমাসের নোটটা এমনিই কঠিন, তো যদি এ হয় তাহলে এখানে এটা লিখতে পারো, মানে তৈরি করতে পারলে লিখবে, না লিখলে অতটা সমস্যা নেই, নাহলে এটা বড্ড বড় হয়ে যায় লেখাটা। তো এখানে অব্যয়ীভাব সমাস সম্বন্ধে একটু মানে একটু এক্সট্রা কথা বলা হয়েছে, যে সো নপুংসকলিঙ্গ। তো এটা একটা কচন ব্যাকরণী সূত্র আসে যে এই যে অব্যয়ীভাব সেইটি নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। এখানে এক্সাম্পল দিচ্ছে পাশাদস্য অন্ত, প্রাসাদের যে অন্তর্ভাগ, ভিতরের ভাগ, সেটা হচ্ছে অন্তঃপ্রাসাদম, অন্তর্প্রাসাদ এরকম বোঝা যাচ্ছে। পাশাদর যে শব্দটা আছে এটা পুংলিঙ্গ হয়, পাশাদ, নর নরা নরং নরে, পাশাদ পাশাদা পাশাদং পাশাদ, পুংলিঙ্গ আছে। কিন্তু অন্তঃপ্রাসাদ শব্দটা যখন হচ্ছে তখন ক্লিবলিঙ্গ হয়ে আছে, পাশাদং। তো ফলং ফলানি এরকম রূপ হয়, কিন্তু এইখানে এক বচনে এটা ক্লিবলিঙ্গ হয়ে যাচ্ছে, এই জন্য পাশাদং হচ্ছে, নাহলে অন্তঃপ্রাসাদও হওয়া উচিত ছিল। তো এইটা একটা সূত্র এবং তার এক্সাম্পল এখানে দেয়া হয়েছে, এটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে দেয়া, তৈরি করতে হবে করে, নাহলে এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত আগে যেগুলো আছে সেগুলো করলে হয়ে যাবে। কেননা এখানে শুধুমাত্র সমাস এবং তার উদাহরণটা চেয়েছে। উপরে যে কোশ্চেন ছিল যে হাউ মেনি কাইন্ডস অফ সমাস আর দেয়ার, নেম অ্যান্ড এক্সাম্পল মানে দিতে বলেছে। ইলাস্ট্রেট অ্যান্ড ডিফাইন ভ্যারিয়াস সমাস ইন পালি। তো ইলাস্ট্রেট বললে সেখানে একটুখানি ব্যাখ্যার প্রয়োজন আছে। স্টিল এই খুঁটিনাটিটার এইটা যেটা আছে সৌনপুংস হলে এটা না বললেও এখানে কিন্তু সমাসের উদাহরণটা ব্যাখ্যা করে দেয়া আছে, যে নগরের সমীপে ওঝালে এখানে উপশব্দ প্রধান হচ্ছে, তো এখান দিয়ে কাজ হয়ে যাবে, উদাহরণ এবং ইলাস্ট্রেশন। এইটা একটা এক্সট্রা নোট বলা সেখানে করে রাখলে ভালো। এরপরে হচ্ছে উভে তৎপুরিষ,
অমাদয় পরপদে, এখানে দুটো ওয়ার্ড আছে। তো উভয়ে মানে হচ্ছে উভয়ে, তৎপুরুষ তৎপুরুষ, আর অমাদয় পরপদেহি। এখানে ব্যাকরণের একটা স্টাইলের কথা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছিল, যে সমাসের মানে অ্যাকচুয়াল কচায়ন ব্যাকরণ থেকে সূত্রগুলো নেওয়া হয়েছে। কচায়ন ব্যাকরণে মানে সিরিয়ালি যে কথাগুলো বলা আছে সেটার মধ্যে একটা ফরম্যাট আছে। যেমন ফার্স্ট বলছে যে সো অব্যয়ী ভাব, তারপরে পরের সংজ্ঞায় আছে যে দ্বিপদে তুল্যাধিকরণে কর্মধারায়, দুইটি ওয়ার্ড যখন একই অধিকরণ হয় তখন কর্মধারায় সমাস হয়। তারপরে সূত্র বলছে সংজ্ঞা পূর্ব দ্বিগু, এটাকে আমি লিখেই দেখাচ্ছি। দ্বিপদে তুল্যাধিকরণে কর্মধারায়, দুইটি পদে যদি তুল্যাধিকরণ হয় তাহলে কর্মধারায় সমাস হয়, এটা একটা সূত্র। তারপরে সূত্র বলছে সংখ্যা পূর্ব দ্বিগু, পরের সূত্র। তো এইখানে এই দ্বিপদে তুল্যাধিকরণ এই কথাটা এখানে আসছে, দ্বিপদী তুল্যাধিকরণে সংখ্যা পূর্ব দ্বিগু, এইটা হচ্ছে এই পরবর্তী সূত্রের সম্পূর্ণ অর্থ। দুইটি ওয়ার্ড যখন একই জায়গায় একজনকে রিপ্রেজেন্ট করছে এবং সংখ্যা পূর্বে থাকছে, সেইটা হলো দ্বিগু। এই দুটো কথা বলার পরে তারপরে আবার বলছে পরের সূত্র উভয়ে তৎপুরুষ। যে লেখাটা আছে একটু হচ্ছে, পরিষ্কার আসছে না। তো এই যে কর্মধারায় সংজ্ঞা বললো, তারপর দ্বিগু সংজ্ঞা বললো, তারপর হচ্ছে উভয়ে তৎপুরুষ, উভয়ে হচ্ছে তৎপুরুষ। মানে ওই যে তৎপুরুষের অন্তর্ভুক্ত করা হলো কর্মধারা এবং দ্বিগুকে, সেইটা এখানে সূত্রকার নিজেই বলছেন যে উভয়ে হচ্ছে তৎপুরুষ। আর তারপরে সূত্র পুনরায় বলছে যে অমাদয় পরপদেহি, অং প্রভৃতি পরপদের সাথে হলে তৎপুরুষ সমাস হয়। এটা বলছি প্রথমে উভয়ে কর্মধারয় দ্বিগু চ, কর্মধারা এবং দ্বিগু উভয়ই হচ্ছে তৎপুরুষের অন্তর্গত, এটা একটা হলো। আর কর্মধারায় তৎপুরুষের মেন একটা ফিচার হচ্ছে যে দুটো একজনকেই বোঝাবে। কিন্তু রাজপুত্র শব্দটা আমরা যে দেখলাম, রাজপুত্র রাজার পুত্র, পালিতে যদি আমরা বলি যে রাজস্ব পুত্র, এইটা ব্যাসবাক্য যেটা, সেটা সংক্ষিপ্ত রাজপুত্র। এবং এই রাজস্ব ষষ্ঠী বিভক্তি, পুত্র, এই ষষ্ঠী বিভক্তির সাথে একটা ওয়ার্ডে মানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি আছে, তার সাথে সমাস হচ্ছে, সেটা হচ্ছে এখানে তৎপুরুষ। অনুরূপে পূর্বপদের দ্বিতীয়া হলে যেমন একটা দন্তস্ব হবে, শরণঙ্গত বা শরণং আগত, যদি বলি শরণাগত, তাহলে এখানে দ্বিতীয়া হচ্ছে। তারপর বলা হলো শল্যেন বিদ্ধ, শল্যবিদ্ধ। এটা যদি আমি তীরেন বিদ্ধ তীরবিদ্ধ বলি, তীরের দ্বারা বিদ্ধ তীরবিদ্ধ, সেটাও হবে। এখানে তৃতীয়া লাগছে, তৃতীয় যুক্ত ওয়ার্ডের সাথে পরপদের সমাস। সংঘের জন্য দান, সংঘদান, বা পালি বলে সংঘর্ষ দানং, সংঘদানং। সংঘর্ষ বা সংঘের জন্য চতুর্থী বিভক্তি আছে, তার সাথে সমাস। যদি বলা হয় যে মরণস্মা ভয়ং, মৃত্যু থেকে ভয়, মরণ ভয়ং, তো মরণস্মা মৃত্যু থেকে হচ্ছে পঞ্চম বিভক্তি, তার সাথে সমাস হচ্ছে। রাজার পুত্র বা রাজস্ব পুত্র, এটা ষষ্ঠীর সাথে সমাস হচ্ছে। তারপর যদি বলা হয় যে সপ্তমী কি উদাহরণ আছে, এখানে কিছু দেয়া আছে। বনে মানে বনে চরতি ইতি বনবাসী,
বা বনে জায়তি বনজ, পঙ্কে জায়তি পঙ্কজ। তো বনে পঙ্কে এখানে সপ্তমী বিভক্তি হচ্ছে, যে বনের মধ্যে যেটা জন্মায়, জলের মধ্যে যেটা জন্মায়, সপ্তমী বিভক্তির সাথে সমাস হচ্ছে। তাহলে এই যে দ্বিতীয়া বিভক্তি যে হয়, তার যে বিভক্তির চিহ্নগুলো আছে না, এটা তোমাদের এই প্রথম ক্লাসটাতেই ছিল, 37 ক্লাসেতে বিভক্তির ওপর, কারক বিভক্তির ওপর ক্লাস ছিল, মানে গ্রামারে। আর আগেও বোধহয় আমি পড়িয়েছি। তো সি ও অং ইয়ো না হি এরকম বলা হয় না বিভক্তি চিহ্নগুলো। তো দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি, অং ইয়ো। প্রথমা মানে দ্বিতীয়ার এক বচন হচ্ছে অং, বহু বচন হচ্ছে ইয়ো। তারপরে তৃতীয় আছে না হি, চতুর্থী স্বনং, পঞ্চমী স্মা হি, ষষ্ঠী স্বনং, সপ্তমী স্মিংসু। তো এই যে অং ইয়ো না হি স্বনং স্মিংসু এইসব যে হচ্ছে, তো এই যে অং ইত্যাদি আদি, অং আদি হচ্ছে অমাদি। আর অমাদি, এটা আদি শব্দ প্লুরাল করলে হচ্ছে আদয়, মুনি মুনয় গিরি গিরয় আদি আদয়। অং ইত্যাদি যে বিভক্তিগুলি পরপদে হি, পরপদগুলির সাথে, এটা তৃতীয়া হচ্ছে, মানে তৃতীয়া বিভক্তিটাকে সাথে বোঝায় না, নরে ন সহ। তো অমাদয় অং প্রভৃতি বিভক্তিযুক্ত শব্দগুলি পরপদে হি, পরপদগুলির সাথে যে সমাস হয় সেটা হচ্ছে তৎপুরুষ। তো এখানে ওটাই বলছে যে অং ইয়ো ইত্যাদি, অং ইয়ো ইত্যাদি দ্বিতীয়াদীনং বিভক্তিনং, দ্বিতীয়া প্রভৃতি বিভক্তিগুলির পরপদেহি সদ্ধিং, পরপদের সাথে সমাস ও তৎপুরুষ, সমাস হলো তৎপুরুষ সমাস। সো পরপদ প্রধান, সেটা পরপদ প্রধান হয়। তো এটা তো আমরা আগে বলেছি এক্সপ্লেন করে। উদাহরণ হচ্ছে ভূমিগত ইতি ভূমিগত, ভূমিতে যেটা গেছে সেটা ভূমিগত। এই শরণং আগত শরণাগত, এটা বলে আরো সহজ হতে হবে। শল্যেন বিদ্ধ শল্যবিদ্ধ, শল্য দ্বারা বিদ্ধ শল্যবিদ্ধ। তো এখানে এত্থ গত বিদ্ধ শব্দা প্রধান, গত এবং বিদ্ধ শব্দ প্রধান। ভূমিগত যদি বলা হয়, গত গিয়েছে এইটা বোঝাচ্ছে, ভূমি বোঝাচ্ছে না, যে গেছে গত তাকে বোঝাচ্ছে। শল্যবিদ্ধ, তাকে শল্য বোঝাচ্ছে না, শল্যের দ্বারা যে বিদ্ধ হয়েছে তাকে বোঝাচ্ছে, মানে বিদ্ধ শব্দ প্রধান। এই এখানে বলেছে। তারপরে এখানে থার্ড ব্র্যাকেটে এক্সটেনশন, মানে এক্সটেন্ডেড ভার্সন দেয়া আছে অত্যন্যস্য তৎপুরুষে। এইটা অত্যং একটা শব্দ, নস্য একটা শব্দ, আর তৎপুরুষে বলছে নস্য, ন শব্দের, নয়ের মানে নরস্য নস্য, নয়ের বা ন শব্দের অত্যং, অত্ত হয়, অযুক্ত হয় বলে, সম থেকে সমত্ব, অ থেকে অত্ত, মানে ন শব্দের অকার হয় কোথায়, তৎপুরুষ সমাসে। উদাহরণ বলছে ন ব্রাহ্মণ, নটা হয়ে গেল অব্রাহ্মণ। এটা কমন একটা জিনিস। তো ন সাধু অসাধু, এই নয়ের জায়গায় অ বসছে, এইটা এখানে সূত্রে বলছে ন শব্দের স্থলে অ হয় তৎপুরুষ সমাসে। এটা তারপরে সূত্র বলছে স্বরে অন। এইখানে এই নস্য তৎপুরুষে কথাটা এখানে টেনে আনা হচ্ছে, এটা অনুবৃত্তি বলা হয়, প্রথম ক্লাসে ছিল যেটা। স্বরে অন নস্য তৎপুরুষে, তৎপুরুষ সমাস পরে থাকলে নস্য, নয়ের জায়গাতে অন হয়, অন আদেশ হয়। কখন হয়, স্বরে, স্বর পরেও থাকলে। স্বরে এখানে সপ্তমী বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। নস্য হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তৎপুরুষে এগেন সপ্তমী বিভক্তি। তৎপুরুষ সমাস অর্থে সপ্তমীর দুটো অর্থ হয় সূত্রের মধ্যে। তৎপুরুষে এইটার অর্থ হচ্ছে তৎপুরুষ সমাস অর্থে স্বরে মানে স্বরবর্ণের মধ্যে, স্বর যেটা স্বরে, মানে মধ্যে না, মানে স্বরবর্ণ পরে থাকলে, এটা সপ্তমীর আর একটা মিনিং হচ্ছে। স্বরবর্ণ পরে থাকলে তৎপুরুষ সমাস অর্থে নস্য ন শব্দের স্থলে অন হয়, অন। উদাহরণ বলছে ন একো ইতি অনেক, যেটা এক নয় সেটা হচ্ছে অনেক। ন ইষ্ট, বাংলাতেও যে অনিষ্ট হচ্ছে, নয়ের জায়গায় অন হলো।
ন, অসন, অনশন, আহ, এরকম বহু উদাহরণ আছে। ন, ঈশ, অনিশ, ন, ইহা, অনিহা, প্রতি ক্ষেত্রেই অন আদেশ হচ্ছে। আর একটা এখানে সূত্র দিয়েছে, এগুলো সব তৎপুরুষের মানে খুঁটিনাটি বলা হচ্ছে। কদং কুৎস, তৎপুরুষে এই কথাটা এখানে অ্যাড হবে, মানে অনুবৃত্তি হয়ে আসছে। তৎপুরুষ সমাস অর্থে কুৎস, কু শব্দের স্থলে কদং আদেশ হয়। যেমন কুৎসিতং অন্নং কদন্ন, কুয়ের জায়গায় কদ হচ্ছে, কুৎসিত যে অন্ন সেটা হচ্ছে কদন্ন। তারপরে সূত্র বলছে কাপ্যর্থেষু, কা হয় অপ্য অর্থেষু, অল্প বোঝালে তখন কা আদেশ হয়। যেমন ঈশং লবণং ইতি কা লবণং, ঈষৎ লবণ এই অর্থে কা লবণ। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কু এই শব্দ, তার সাথে সমাস হচ্ছে কু অন্ন, কু শব্দটা চেঞ্জ হয়ে গেল কদ, কদ অন্ন। তারপরে কু লবণ, কুটা চেঞ্জ হয়ে গেল কা, কা লবণ। অল্প অর্থে আর একটা হয়, সেটা হচ্ছে মানে কু প্লাস পুরিস, বা আমি বাংলাতেই যদি বলি পুরুষ, কুপুরুষ হওয়ার কথা তো, কিন্তু এখানে হচ্ছে কা পুরুষ। অল্প অর্থ মানে অল্প পুরুষ, মানে তার পুরুষের তুল্য বল নেই বা সাহস নেই, সেই জন্য কা পুরুষ। তো এইখানেই কু শব্দটা অল্প অর্থে হচ্ছে, কিন্তু কুদর্শন মানে কুৎসিত দর্শন এই অর্থে হচ্ছে। কিন্তু কাপুরুষ মানে খারাপ পুরুষ না, মানে অল্প পুরুষ এই অর্থে, এই জন্য কাপুরুষ বলছে। তো এটাই বাংলার উদাহরণ। আর মানে ঈষৎ পুরুষ এরকম অর্থ বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আসা যাক। এবারে কর্মধারয় দ্বিগুটা হবে। তো দ্বিপদে তুল্যাধিকরণে কর্মধারয়, দুই পদে যদি তুল্যাধিকরণ হয়, একই বস্তুকে বোঝায়, তখন তাকে কর্মধারয় বলে। তুল্য মানে সমান বোঝায়। তুল্য শব্দটা বহু ক্ষেত্রে অলঙ্কারের নোটগুলো, যে শর্ট নোটগুলো ছিল সেইখানে ছিল। ইতি ধম্ম পমা নাম তুল্য ধম্ম নিদর্শন, তুল্য মানে সমান ধর্ম। তো দ্বিপদানি দুইটি পদ, যদা যখন, তুল্যে অর্থাৎ সমানে, তুল্য বা সমানে, তুল্যে এখানে একটা বা অ্যাড করতে পারে, তুল্যে বা সমানে, অধিকরণে আধারে, প্রবর্ততি প্রবর্তিত হয়, তদা সো কর্মধারয় সমাস অতি, তখন সেইটি কর্মধারয় সমাস হয়। যথা যেমন ক্ষত্রিয় চ সো কুমার জাতি ক্ষত্রিয় কুমার, যে ক্ষত্রিয় এবং কুমার সে হচ্ছে ক্ষত্রিয় কুমার। এত্থ ক্ষত্রিয় শব্দ হচ্ছে কুমার শব্দ, ক্ষত্রিয় শব্দ এবং কুমার শব্দ একম হি মনুষ্যে প্রবর্তন্তি, একটা মানুষেই প্রবর্তিত হচ্ছে। মানে ক্ষত্রিয় কুমার, সে ক্ষত্রিয়ও হচ্ছে আবার কুমারও হচ্ছে, মানে বালক। এইরকম এখানে থার্ড ব্র্যাকেটে এক্সট্রা কথা, মানে ফরমেশন বা ফিচার্স বলা হয়েছে। মহতং মহা তুল্যাধিকরণে পদে, তো বলছে তুল্যাধিকরণ ওয়ার্ড যদি হয়, তাহলে মহতং মহৎ শব্দের স্থলে মহা আদেশ হয়। তো মহন্ত চশ রাজা ইতি মহারাজ, মানে মহৎ শব্দ থেকে মহা হয়ে যাচ্ছে এই ইয়েতে। যেমন মহৎ যে ফল সেটা হচ্ছে মহাফল, মহৎ ফল বলে শব্দ হয় না। মহৎ যে সভা, মহাসভা, এই যে মহা ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে ওই তুল্যাধিকরণ হচ্ছে বলে হচ্ছে। এখানে আর একটা ভয়ানক জিনিস থাকে, বোধহয় কথায়ন ব্যাকরণ নেই। ভাষিত পুংস ইথিয়ং ভাষিত পুমিথি পুমে বা ছেকর্থে, এরকম একটা সূত্র আছে মুখ বললাম ব্যাকরণে। যাই হোক, সেটা বেশ জটিল বিষয়। এরপরে সংখ্যাপূর্ব দিগু, সংখ্যাপূর্ব যে সমাস, কিন্তু এইখানে এই কথাটা অ্যাড হচ্ছে, মানে দ্বিপদী তুল্যাধিকরণে সংখ্যাপূর্ব দিগু, দুইটি ওয়ার্ড যদি তুল্যাধিকরণ হয় এবং সংখ্যা পূর্বে থাকে তাহলে দ্বিগু সমাস হয়। কাচি সংখ্যা, কোনো সংখ্যার চেয়ে যদি পূর্বে তিষ্ঠতি পূর্বে থাকে, এবং কর্মধারয় সমাস, এইরকম কর্মধারয় সমাস দ্বিগু হতি, দ্বিগু সমাস হয়।
এখানে এক্সট্রা বলা হয়েছে সো নপুংসকলিঙ্গ দ্বিগুষ্যেকত্বম চ। দুটো সূত্র বলছে সো নপুংসক লিঙ্গ, সেইটি হচ্ছে নপুংসক লিঙ্গ, আর দ্বিগুস্ব একত্বম, সন্ধি হয়েছে দ্বিগুস্ব যুক্ত একত্বম। দ্বিগু শব্দের একত্ব হয়, একত্ব মানে হলো একবচনত্ব, মানে এক বচন হওয়া, এইটা। তেন তয় লোকা, তয় লোকা মানে তি শব্দের প্লুরাল, লোকা হচ্ছে লোক শব্দের প্লুরাল আছে, ইতি তিলোকম। আচ্ছা, প্রথম বলছে নপুংসক লিঙ্গ হয়, তাহলে নপুংসক লোক শব্দ নপুংসক লিঙ্গে কি হবে? তিলোকং তিলোকানি, ফলং ফলানি, ক্লিবলিঙ্গ হলে ফলানি হবার কথা, কিন্তু আবার একবচন হয় বলে এই জন্য তিলোকং হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা তয় লোকা, লোকা হচ্ছে পুংলিঙ্গ, বহুবচন আছে, নর নরা লোক লোকা, এটা ক্লিবলিঙ্গ হয়ে যাচ্ছে, তাহলে কনভার্ট হয়ে গেল লোকানি, লোক লোকানি, ফলং ফলানির মতন। কিন্তু আবার বলছে না, ওটা আবার এক বচনেই থাকে, তিলোকম। এইখানটায় কোনো উদাহরণ নেই, সুতরাং এই তয় লোকা ইতি তিলকং এই এক্সাম্পলটা এখানে বসাতে হবে, মানে এটা এই এক্সটেন্ডেড ভার্সনে চলে গেছে, কিন্তু এর আগে কর্মধারয়তে কিন্তু উদাহরণ এবং তার এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, তৎপুরুষেও দেওয়া হয়েছে। তো এখান থেকে এই উদাহরণটা অ্যাটলিস্ট লিখতে হবে, সৌনপুংসকলিঙ্গ দ্বিগুষ্যেকত্বম চ, না লিখলেও সমস্যা নেই। এরপর হচ্ছে দ্বন্দ্ব সমাস। নামানং সমুচ্চয় দ্বন্দ্ব, নাম পদগুলির যে সমুচ্চয় একত্রীকরণ সেটা হলো দ্বন্দ্ব সমাস। তো নামানং নামপদ সমূহে সব্যে সং সবকটি প্রধানত্বেন, প্রধানত্বের দ্বারা, প্রধানত্বেন জায়গাতে এখানে লিখতে পারো প্রধান ভাবেন সহ, প্রধান ভাবের সাথে সমুচ্চয় একত্রীকরণ হচ্ছে দ্বন্দ্ব হতি, দ্বন্দ্ব সমাস হয়। আচ্ছা, এইখানে তারপর এক্সটেন্ডেড ভার্সন আছে কিন্তু কোনো উদাহরণ দেয়া নেই, সুতরাং কোনো একটা উদাহরণ এখানে অ্যাটলিস্ট অ্যাড করতে হবে এই জায়গা থেকে। আর এই জায়গাটা যদি পড়ে লেখো তো লিখতে পারো। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তৎপুরুষ সমাসে যদি সমাহার বোঝায়, সমাহার শব্দটার অর্থ হচ্ছে কালেকটিভ নাউন যেমন হয় না, কালেকটিভ নাউন মানে রাইসেস হয় না, অনেকগুলো চাল না, রাইস ইটসেলফ প্লুরালকে ইন্ডিকেট করছে। কালেকটিভ নাউন যখন বোঝায় সমাহার, তখন দ্বন্দ্ব সমাস ওই নপুংসক লিঙ্গ এবং এক বচন হয়, মানে ক্লিবলিঙ্গ এক বচনে প্রয়োগ হয়, কিন্তু সেটা সব জায়গায় হয় না, কোথায় কোথায় হয় সেইটা দুটো সূত্রের মাধ্যমে বলা হচ্ছে। আচ্ছা, এইখানে অলরেডি আমরা সমাসের মানে সূত্রগুলো সব পরপর পেয়েছি, মানে পশ্চায়ন ব্যাকরণে প্রথমে বলছে দ্বিপদে তুল্যাধিকরণে মানে অব্যয়ী ভাব, যে উপসর্গ নিপাত পূর্বক অব্যয়ী ভাব, উপসর্গ নিপাত পূর্বে থাকলে অব্যয়ী ভাব সমাস হয়। তারপরে সূত্র বলছে সো নপুংসক লিঙ্গ, অব্যয়ী ভাব সমাস নপুংসক লিঙ্গ হয়। তারপরে বলছে দ্বিগুস্ব একত্বং চ, দ্বিগু শব্দের নপুংসক লিঙ্গ হয় এবং এক বচন হয়। তারপরে সূত্র বলছে এই যেটা এখানে আছে তথা দ্বন্দ্বে, অনুরূপে দ্বন্দ্ব সমাসেও ওই এক বচন এবং নপুংসক লিঙ্গ হয়, কিন্তু দ্বন্দ্ব সমাসে সব জায়গায় হয় না। কোথায় কোথায় হয় হচ্ছে পানি, তুরীয়, যোগ্য। পানি মানে হচ্ছে প্রাণী, যে শব্দটা এখানে হচ্ছে প্রাণী। তুরীয়, তুরীয় শব্দটা অ্যাকচুয়ালি তৌর্য বলে একটা শব্দ হয়, তৌর্য মানে হচ্ছে বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যোগ্য মানে হচ্ছে যোগ্য। সেনঙ্গ, সেনঙ্গ হচ্ছে অ্যাকচুয়ালি সেনা, অ্যাকচুয়ালি
প্রাণী, তৌর্য, যজ্ঞ, সেনা, এই চারটে শব্দর সাথে অঙ্গ শব্দটা লিখেছে। মানে প্রাণীর অঙ্গ, তৌর্য বাদ্যযন্ত্রের অঙ্গ, যজ্ঞের অঙ্গ মানে পার্টস, একটা আর একটার পার্টস, এইরকম যদি অঙ্গ বোঝায়, আর সেনার অঙ্গ, এই চারটে যদি জিনিস বোঝায়, তাহলে একটা হচ্ছে মানে সেই কেসগুলোতে হয় মানে দ্বন্দ্ব সমাসের যে শব্দগুলো থাকবে সেগুলো কোনো প্রাণীর অঙ্গ বোঝাচ্ছে, সেটা তৌর্য অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের অঙ্গ বোঝাচ্ছে, সেটা কোনো পরস্পরের পার্ট বোঝাচ্ছে, যোগ্য একটা অপরের সাথে যুক্ত হবে এরকম অঙ্গ, আর সেনার অঙ্গ। উদাহরণ দিলে এখানে কমেনা উদাহরণ আনি বলে পরপর বলেছে, তো এইখানে এই যে পানি অঙ্গ অর্থে মানে পানি অঙ্গ, প্রাণীর অঙ্গ বোঝালে মুখঞ্চ নাসিকা চ মুখ নাসিকম, মুখ এবং নাসিকা হচ্ছে মুখ নাসিকা। নাসিকা শব্দ স্ত্রীলিঙ্গ আছে, এখানে ক্লিবলিঙ্গ একবচন হলো, নাসিকং ফলং এক পদে যখন পরিণত হলো। তারপরে তুরী অঙ্গ বোঝালে, এটাকে তুরীয় অঙ্গ অর্থে এইভাবে লিখতে পারো, তিনটে হাইফেন দিয়ে। পানি অঙ্গ অর্থে মুখঞ্চ নাসিকা চ মুখ নাসিকম, তুরীয় অঙ্গ অর্থে, বাদ্যযন্ত্রের অঙ্গ অর্থে গীতঞ্চ বাদিতঞ্চ গীত বাদিতম, গীত এবং বাদিত মানে গান এবং বাজনা, গীত বাদিত। এটা আর একটা অ্যাড করে নচ্চঞ্চ গীতঞ্চ বাদিতঞ্চ নচ্চ গীত বাদিতম, এই হলো। তারপর হচ্ছে যোগ্য অঙ্গ অর্থে ফালঞ্চ পাচনঞ্চ ফাল পাচনম, ফাল মানে হচ্ছে লাঙলের যে এই অংশটা থাকে এটা ফাল, আর এইটির আপার যে পোর্শনটা মোস্ট প্রবলি এই জায়গাটাকে ঈশা বলে, বীজবই দন্তস্বয়টা সংস্কৃতে বলে তালবস্যা হবে, এইটা হচ্ছে ফাল। আর পাচন হচ্ছে, পাঁচন বাড়ি বাংলা অনেক সময় বলে, পাঁচন মানে গরুকে যে পেটায় না, মানে মেরে তো দাঁড়িয়ে আসে হয়তো তাকে এ করার জন্য, মানে চাবুকের মতন, সেইটাকে ওই বলে পাঁচন। ওই যে আছে না যে শুটিয়ে লাল করে দেবো, তো ওই শুটিয়ে বা লাঠি সোটা, সোটা বলে একটা শব্দ হয় না, ওই সোটা হচ্ছে এই অনুরূপ জিনিস। ওটা অ্যাকচুয়ালি মানে একটা লাঠি, তার উপরে একটু দড়ি মতন থাকে, এইটা দিয়ে পেটায়, এইটাকে সোটা বলে, লাঠি সোটা। তো ওইটা দিয়ে মারাটাকেই শুটিয়ে লাল করে দেবে এটা বলে। তো গরুকে করার সময় যাদের গ্রামের দিকে বাড়ি মোটামুটি লাঙল চাষ তো দেখেছে, তো গরু ঠ্যাঙানোর একটা লাঠি থাকে, তো সেইটি হচ্ছে ওই পাচন, সংস্কৃতে প্রাজন বলে। প্রাজন থেকে পাচন দেখবে একটা ছিল, ওই জয়ের জায়গায় চ হচ্ছে, অঘোষী ভবনের এতে উদাহরণে লিঙ্গুইস্টিক সেটা ছিল, প্রাজন থেকে পাচন। এই হলো সেই লাঠি। এই লাঙলের সাথে এইটা যোগ্য অঙ্গ মানে একটা অপরের পার্ট, মানে লাঙল যদি একটা হোল একটা বলা হয়, মানে তার একটা পার্ট হচ্ছে এই চাবুক যেটা থাকে, পাচন। তারপরের উদাহরণে এখানে বলছে যে ফালং চ বাচন ফাল বাচন অসি চ চম্বন চ অসি চম্বন, অসি মানে হচ্ছে তলোয়ার, আর চর্ম শব্দটা কিন্তু ঢাল অর্থে ব্যবহার হচ্ছে, এক্স্যাক্ট মানে চর্ম বলতে ঢাল, এতে মানে চর্ম দ্বারা বোধহয় আগে ঢাল নির্মাণ করা হতো, তো অসি চর্ম মানে ঢাল তরোয়াল যেটা। তো এটা সেনার অঙ্গ, সেনা অঙ্গ অর্থে, আমি আর লিখলাম না এখানে, এই হলো। তারপর বলছে ক্ষুদ্রক জন্তুকা, ক্ষুদ্র জন্তু অর্থে দ্বন্দ্ব সমাসে সমাহার বোঝায় এবং সেখানে ক্লিবলিঙ্গ এক বচন হয়। প্রতি ক্ষেত্রে এখানে চম্মং পাচনং বাদিতং মুখনাসিকং ক্লিবলিঙ্গ এক বচন হচ্ছে। ক্ষুদ্র জন্তু অর্থে এখানে ক্ষুদ্রক জন্তু ক অর্থে দংশাচ মকসাচ দংশ মকস, দংশ মানে হচ্ছে ডাঁশ মাছি, আর মকস মানে হচ্ছে মশা, তো ডাঁশ মাছি এবং মশা দংশ মকস, এই হলো। তারপর বলছে বিবিধ বিরুদ্ধ, বিবিধ বিরুদ্ধ যদি বিষয় বোঝায় বা প্রাণী বোঝায় তাহলে
বিলারও হচ্ছে মুসিকা আছে, বিড়াল এবং মুসিকা ইঁদুর, মানে ইঁদুর বিড়াল, বিলারও মুসিকং, এটা হচ্ছে বিবিধ বিরুদ্ধ অর্থে। তারপরে বিষভাগ অর্থাদিনঞ্চ, বিষভাগ মানে সমান ভাগ হচ্ছে সভাগ। তার আগে বি মানে অপোজিট বলছে, বিপরীত বিভাগ বা বিপরীত বিষয়যুক্ত। বি সভাগ অর্থ, এটা বিষভাগ নয়, বিষ ভাগ না, বি সভাগ অর্থ। বিসদৃশ যেমন বলছে না, এক্স্যাক্ট সেটা বলছে, বিসদৃশ অর্থে। বিসদৃশ অর্থ, বিষভাগ অর্থ। বিসদৃশ অর্থ বোঝালে তখন সেখানে দ্বন্দ্ব হয়, যেমন বিদ্যা চ চরণ অংশ। বিদ্যা মানে বিদ্যা, আর এই চরণ অর্থে অ্যাকচুয়ালি এখানে আচরণ বোঝাচ্ছে। বিদ্যা মানে নলেজ, আর আচরণ হচ্ছে প্র্যাকটিস। একটা হচ্ছে মনের বিষয় নলেজ যেটা, আর আচরণ হচ্ছে হাত পায়ে করতে হয়। তো নলেজ এবং প্র্যাকটিস, তো এইটাই বিষভাগ শব্দ বলছে। বিসদৃশ শব্দ বা বিষয় মানে বিষয় অর্থযুক্ত। বিদ্যাচরণ, তো একসাথে ওই ক্লিবলিঙ্গ একবচন হচ্ছে, কিন্তু এখানে দুটো করে বিষয়কে রিপ্রেজেন্ট করছে। প্লুরাল হওয়া উচিত দুটো জিনিস, কিন্তু এক বচনে প্রয়োগ হচ্ছে। তো এটাই এই সূত্রের অর্থটাই এখানে পরে বাংলায় সেই একই রকমভাবে দ্বন্দ্ব সমাসে প্রাণী, বাদ্যযন্ত্র, যজ্ঞ, সেনার অঙ্গ, ক্ষুদ্র জন্তু, বিবিধ বিরুদ্ধ বিষয়ে সদৃশ বিষয়ের অর্থবাচক শব্দের সমাসে নপুংসকত্ব এবং একবচনং হতে ক্লিবলিঙ্গ একবচন হয়। এগুলো বলা হলো। এই কথাটারই এবার বলছে বিকল্প, মানে এখানে ফিক্সড হয় মুখ এবং নাসিকা মুখনাসিকংই হবে, কিন্তু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েশন হয়, মানে সেটা এক বচনও হতে পারে, অথবা মানে এই নিয়মটা খাটতে পারে এক বচন ক্লিবলিঙ্গ, অথবা দুটোই মানে বহু বচনে প্রয়োগ হতে পারে। তো এখানে এই জন্য বলছে বিভাষা। বিভাষা মানে হচ্ছে বিকল্পে। বিকল্পে কখন হয় বলছে, রুক্ষ বৃক্ষ বোঝালে। এখানে উদাহরণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে রুক্ষ অর্থে, রুক্ষ অর্থে এক্সাম্পলটা বলা হচ্ছে, অশ্বত্থ চ কপিত্থন চ অশ্বত্থ কপিত্থনং। কপিত্থ অশ্বত্থ তো বোঝা যাচ্ছে অশ্বত্থ গাছ, কপিত্থ মানে হচ্ছে কথ বেল, যেটা হচ্ছে অশ্বত্থ গাছ আর কথ বেল গাছ একত্রে অশ্বত্থ কপিত্থনং। তাহলে এখানে কপিত্থনং মেন ওয়ার্ড, কপিত্থন পুংলিঙ্গ নর, কপিত্থনং ক্লিবলিঙ্গ একবচন হচ্ছে ফলং এর মতো। কিন্তু যেহেতু এখানে বলছে এটা বিকল্পে হবে বৃক্ষ বোঝালে, সেই জন্য অশ্বত্থ কপিত্থনা বা অশ্বত্থ কপিত্থনং হবে, অথবা অশ্বত্থ কপিত্থনা দুটোই হতে পারে। তারপর বলছে তিন অর্থে, উশিরঞ্চ বীরনঞ্চ, উশির বীরন। উশির আর বীরন এই দুটো বেসিক্যালি ওই বেনা ঘাস টাস যে হয় তার ভ্যারিয়েশন আছে, কাশ কুশ এরকম ইয়ে নাম হবে। তো উশির বীরনং এখানে ক্লিবলিঙ্গ একবচন হচ্ছে, যেহেতু এখানে তৃণ অর্থে বিকল্পে হয়, তাহলে উশির বীরনা বা অথবা উশির বীরন প্লুরাল হচ্ছে এখানে, নর নরা। তারপর এখানে বলছে পশু, তো পশু অর্থে অজ চ ইলক চ অজেলকং অজেলকা বা। পশু অর্থে হচ্ছে অজ মানে হচ্ছে অজ ছাগল, এড়ক মানে হচ্ছে ভেড়া, ছাগল এবং ভেড়া, তো অজেলকং। এখানে ক্লিবলিঙ্গ একবচন হচ্ছে, বিকল্প বললে অজেলকা নর নরা। তারপর বলছে ধন, তো ধন অর্থে ধন সম্পদ অর্থে হিরণ্যঞ্চ সুবর্ণঞ্চ, হিরণ্য এবং সুবর্ণ, হিরণ্য সুবর্ণ, হিরণ্য সুবর্ণা বা। এখানে এক বচন হচ্ছে ক্লিবলিঙ্গ, এখানে হচ্ছে না। তারপরে ধৈন্য, ধৈন্য মানে ধান্য, যেটা ধান্য অর্থে শালি চ ইয়বা চ শালি ইয়বা। শালি মানে হচ্ছে যেটা আমন ধান বা শরতের যে ফসল হয় সেটা। জব শব্দটা দিয়ে ইন জেনারেল
শীতের যে শস্য হয় সেগুলোকে বোঝায়, গম, যব এইগুলো। আর বাজরা টাজরা বোধ হয় শীতেই হয়। আর গ্রীষ্মের যে ফসল হয় সেটাকে বলে বৃষি। বৃষি মানেও ধান বোঝায়, শালি মানেও ধান বোঝায়, কিন্তু আউশ ধান বা ওই সময়ের যে শস্যগুলো হয়, তিল টিল হয়, কড়াই, এগুলো সব হচ্ছে ওই ব্রীহি। ওই ধান্য অর্থে, ধান্য মানে শুধু ধান না, ইন জেনারেল শস্যকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা বোঝালে এগেন এখানে শালিয়গম মানে ক্লিবলিঙ্গ এক বচন হচ্ছে, অথবা শালীয় বা এখানে বহু বচনটা আবার থাকছে। লাস্টে বলছে জনপদাদিনঞ্চ, এবং জনপদ অর্থে হয়। তো কাশী চ কৌশলা চ, কাশী কৌশলঙ্গ মগধ যে সেকালের জনপদ ছিল, তো সেইখানে কাশী কৌশলং এক বচন হলো, অথবা বিকল্পে কাশী কৌশলা বা, এখানে এই বহু বচনটা আবার থাকছে। তো বেসিক্যালি এক্সটেন্ডেড ভার্সনে বলছে যে এই অর্থে ক্লিবলিঙ্গ এবং একবচন হয়, এই অর্থে ক্লিবলিঙ্গ একবচন হতেও পারে, নাও পারে, মানে বহু বচনেও প্রয়োগ হতে পারে। সেই উদাহরণ ভেঙে ভেঙে এখানে বলা হয়েছে। তো এইখান থেকে একটা উদাহরণ এই আগে, থার্ড ব্র্যাকেটের আগে যেখানটা আছে সেখানে দিতে হবে। থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে কথা এইখানে, মানে শুদ্ধ যদি নামানং সমুচ্চয় অন্দ নামানং শব্দেশং প্রধানত্বেন সমুচ্চয় দ্বন্দ্ব নাম হতি, বলে একটা খালি উদাহরণ, কাশী চ কৌশলং চ কাশী কৌশলং, বা ওখানে ওই যে মুখং চ নাসিকং চ মুখ নাসিকং, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে, বা ওখানে মেনশন করছে এর্থ মানে দ্বে শব্দা এব প্রধানা হন্তি, দুইটি শব্দই এখানে প্রধান হয়, এরকম লিখে দিলে মোটামুটি দ্বন্দ্ব সমাসের হলো। আর এক্সটেন্ডেড ব্যাপারগুলো বললে এটা অনেকটাই বড় হয়ে যাবে, এই জন্য লিখলে লিখতে পারো, না হলে ওইটুকু লিখলেও হবে। এরপরে হচ্ছে লাস্ট বহুব্রীহি সমাস, অঞ পদর্থেষু বহুব্রীহি, অন্য পদের অর্থে বহুব্রীহি সমাস হয়। তো পূর্বাপর পদত, পূর্ব এবং অপর অর্থাৎ পূর্ব বা পরবর্তী পদগুলি থেকে, অঞেষু পদার্থেষু অন্য পদের অর্থে, সমাসও বহুব্রীহি হতি, সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। এবার অঞ পদ প্রধান ইয়ং, অঞ পদ প্রধান এতং, এটাকে আমরা রিপ্লেস করতে পারি যে এটা অন্য পদ প্রধান। যথা দশ বলানি যস্যাতি, দশ বলে, 10 প্রকার বল, যস্য যার আছে, সো মানে 10 বল, সে হচ্ছে 10 বল। এর্থ এখানে নহি 10, না 10 শব্দটা, নহি বলানি না বল শব্দ, মানে বলানি যে পদটি আছে প্রধান, এইটাও প্রাধান্য এটাও প্রাধান্য, দশবল যুক্ত, 10 বল যুক্ত, বুদ্ধতি, বুদ্ধ এই অঞ পদং প্রধান, অন্য পদ হচ্ছে এখানে প্রধান। তো এই এখানে সমাসের ইয়ে কমপ্লিট হলো। আর মোটামুটি এখানে নোটস যেগুলো আছে পড়ার মতন সেগুলো কমপ্লিট হলো। তো এবার যেটা বলার, মোটামুটি তোমাদের অনেকের বেশ কিছুটা আগিয়ে আছে, ছন্দ অলঙ্কার এসেগুলো প্রায় সবারই করা আছে মোটামুটি, অনেকের এসেগুলো হয়তো সবগুলো হয়নি, 8টা যে এসেছিল। আর অনেকের ক্ষেত্রে প্রোস্ট পোয়েট্রি বেশ কিছুটা তৈরি করা আছে, গ্রামারের আই থিঙ্ক কারোরই তৈরি হয়নি, মানে তো স্টিল ক্লাসগুলো তো কমপ্লিট করতে হবে, সেগুলোর জন্য করানো হলো। তো তোমাদের এখন কাজ হচ্ছে যে যেখানটা তৈরি হয়েছে তারপর থেকে শুরু করা, মানে এখন গ্রামারের আছে বলে গ্রামারটাকে পড়ে নিই, বা এসে বা যদি প্রোজ পোয়েট্রি থাকে তো প্রোজ পোয়েট্রিটা যেটা ইচ্ছা শুরু করে দিলাম, এটা না করে সিরিয়াল নাম্বার অনুযায়ী যতটা তৈরি আছে তারপর থেকে তৈরি করো। এবং এসেগুলো তৈরি করতে গিয়েও লাস্টের দিকের এসেগুলো না করে প্রথমের একদম যে এসে আছে সেটাকে আগে পড়ো, তারপরেরটা, তারপরেরটা, এইভাবে পড়ো, কেননা এটা একটা লেভেল হিসেবে সাজানো আছে। তো পালি নোটসগুলো যে শুরু হয়েছিল 21-এর ক্লাস থেকে, আজকে মোটামুটি এটা শেষ হলো 40-এ, এটাকে কিন্তু খুব পরিকল্পনা করে সাজানো আছে। আমি একটা রিভিউ হিসেবে বলছি,
প্রথম যে 21-এ ক্লাসটা আছে, এটা ভুল বলছি, 21B-তে ছিল, ওখানে কিন্তু ছন্দের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তার সাথে একটা মাত্র 21B যদি বলা, আমি 21 লেভেলের বলছি, একটা শুধু চিত্রবাদা ছিল বোধহয়, মানে একটা 10 নম্বরের কোশ্চেন ছিল, এবং সেটা আন্দাজ মানে মেন নোটটা হয়তো 5 থেকে 6 লাইন হবে, বা আমি যদি 7 লাইনও বলি, এতটাও বড় নয়, উদাহরণগুলোই তো জাস্ট বড়, বাকি তো ওখানে ওই আহ, এটা এই ছন্দ, এইটা সম্পর্কে সংঘরক্ষিত এই কথা বলেছেন, দিয়ে সূত্রটা বলা হলো অশ্ব অর্থ এইটা বলে একটা এক্সাম্পল, জাস্ট একটা। 22-এর ক্লাসে ওখানে দেখবে 6খানা এই 10 নম্বরের কোশ্চেন ছিল। তারপরে 23-এর ক্লাসেতে গিয়ে মোস্ট প্রবাবলি 20 নাম্বার যে কোশ্চেন আছে ছন্দ অলঙ্কারে, সেইটা শুরু হচ্ছে। এখানে 10 নম্বরের কোশ্চেন আছে, মানে 10 নম্বরের কোশ্চেন আছে একটা 21-এর ক্লাসে। 22-এর কাছে 10 নাম্বার কোশ্চেন আছে 6টা। 23-এর কাছে 20 নাম্বার কোশ্চেন আছে আই থিঙ্ক 2টো বা 3টে। 24-এর ক্লাসে এগেন অলঙ্কারের 10 নাম্বার কোশ্চেনগুলো আছে, কিন্তু অলঙ্কারের যে কোশ্চেনগুলো আছে এইগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো থেকে বেশি কঠিন। অলঙ্কারের কোশ্চেন আই থিঙ্ক বোধহয় 7-8টা হয়তো ছিল, 6-7টার মতো। তার মানে 21, 22, 23, 24 এটা এক মাসের ক্লাস ছিল। 21-এ 21B, 22B, 23B, 24B, এক মাসের ক্লাস। এর আগে 5 মাস ধরে তোমাদের গ্রামার ক্লাস হয়েছে, ট্রান্সলেশন ক্লাস হয়েছে 8টা, মানে 20টা গ্রামার ক্লাস হয়েছে এ সিরিজের, 13 থেকে 20 সি সিরিজের 8খানা ট্রান্সলেশন ক্লাস হয়েছে, টোটাল 28টা পালির ক্লাস হয়েছে 5 বছর ধরে। তারপরে ফার্স্ট উইকে জাস্ট একটা ছন্দের 10 নাম্বার নোট থাকছে, সেকেন্ড উইকে শর্ট কোশ্চেন 6টা আছে, থার্ড উইকে 20 নাম্বারের কোশ্চেন, মানে যেটা মোটামুটি একটা হাফ পেজের কাছাকাছি লেখা হচ্ছে, সেটা 2টো বা 3টে আছে। আর লাস্টে হচ্ছে ছন্দ অলঙ্কারের নোটগুলো বেশ কঠিন আছে, ওখানে শ্লোক টোক আছে, ওই ইতি দম্মপমা নাম তুল্য দমন বা ওই যে সেই বালা বৈয়ান মালায়ং শালগানন সবিনী, এইসব কঠিন ব্যাপারগুলো আছে বলে এই জন্য এটা 24-এর ক্লাসে রাখা হয়েছে। তার মানে এটা একটা হায়ারার্কিতে পরপর যাচ্ছে। তো কেউ যদি দুম করে এই দিকের, ঠিক আছে এইগুলো বেশ আসছে বেশি, ইম্পর্টেন্ট বেশি বলে এটা করতে যায়, তাই তো সে একটা ভালো রকম বেগ পাবে। এটা কিন্তু বহু পরিকল্পনা করে এটা রাখা হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা মানে পদমর্যাদায় আমার থেকে অনেক উপরে, উচ্চ পদে চাকরি করছো, তো কিন্তু পালি যে পড়ছো, পালির ক্ষেত্রে তোমরা একেবারে মানে এলিমেন্টারি লেভেলে, মানে কীভাবে জিনিসটা রাখা যায় এটা নিজেদের বোঝার মতনও ধারণা নেই। আমি আনলে সেটা এক্সপ্লেন করছি, তারপর হয়তো অনেকে বুঝতে পারবে। তো সুতরাং এই যে ফরম্যাটে আছে এটাকে এইভাবে পড়ার চেষ্টা করো। এবং এর পরেও যদি বলা হয় যে 25B যে ক্লাস আছে, মোস্ট প্রবলি এখানে 2টো এসে আছে। এবার তারপরে কি এসে 50 নাম্বার আছে, যেটা মোটামুটি 1 পেজ বা 1.5 পেজের মতন একটা নোট। এক মাস ধরে পালির একদম ধাপে 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 ওটা হলো, তারপর আরেকটু উঁচুতে উঠছে 25-এর ক্লাসেতে। বেসিক্যালি এটা 6 মান্থের ক্লাস, এটা 7 মান্থের ক্লাস হচ্ছে, 25, 26, 27, 28। এইখানে দুটো দুটো করে এসে আছে। ফার্স্ট যে দুটো এসে আছে মোস্ট প্রবলি গৌতম বুদ্ধ এবং বোধিসত্ত্ব। তো গৌতম বুদ্ধ ফার্স্ট যে নোটটা থাকছে এটা মোটামুটি তোমাদের জানা, বুদ্ধের জীবনী 1A, 1B যে ক্লাস ছিল হিস্ট্রি পোর্শনে, তাতে লাইফ অফ বুদ্ধা ছিল, তাহলে পুরো জানা জিনিস, শুধু পালি ভাষাতে পড়তে হচ্ছে। আর আরেকটা হচ্ছে বোধিসত্ত্ব, ওটাও তুলনামূলক সহজ নোট আছে। তারপরের নোটে আছে মোস্ট প্রবাবলি 26B ক্লাসেতে ত্রিলক্ষণ ছিল, আর একটা কী ছিল, ত্রিপিটক। 26Bতে ত্রিপিটক নোটটা ছিল। ত্রিপিটক মানে হচ্ছে ওই ত্রিপিটকও তোমরা পড়েছো, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, তার মানে ওখানে নতুন কিছু নেই, জাস্ট পালি ভাষায় পড়তে হচ্ছে, কন্টেন্টে নতুন কিছু নেই। তার সাথে শুরু থাকছে ত্রিলক্ষণ। ত্রিলক্ষণ হচ্ছে ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আছে,
এবং ত্রিলক্ষণের যে টপিকগুলো বলা আছে সেগুলো পরবর্তী 27 এবং 28-এ চত্বারি অরীয় সচ্চানি, অরীয় অঙ্গিক মজ্ঞ, কম্মবাদ, পটিচ্চ সম্পদ ইত্যাদি যে এসেগুলো আছে, সেই এসেতে কিন্তু এই ফিলোসফিক্যাল নলেজটা লাগছে, এই জন্য এটা আগে দেয়া হয়েছে। তো এইটা একটা হায়ারার্কি, এটা একটা হায়ারার্কি। তারপরে 27-28-এ কিন্তু কঠিন এসেগুলো রাখা হয়েছে, এবং মোস্ট প্রবলি 27-এর চত্বারি অরীয় সচ্চানি এবং অরীয় অঙ্গিক মজ্ঞ এই দুটো আছে, আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। আর 28-এর ক্লাসে আছে কর্মবাদ, পটিচ্চ সম্পদ। কর্মবাদ, পটিচ্চ সম্পদ হচ্ছে সবচেয়ে কঠিন টোটাল যে এসেগুলো আছে তার মধ্যে, এই জন্য এগুলো শেষে রাখা হয়েছে। এবং এই দুটোর ওপর নলেজ, মানে এই দুটোর ওপরে পড়তে গেলে মোটামুটি ত্রিলক্ষণ, অষ্টাঙ্গিক মার্গ এবং আর্য সত্য এগুলো যদি কারোর পড়া থাকে, তাহলে এইগুলো তুলনামূলক ফিলোসফিক্যাল কন্টেন্টগুলো বুঝতে সুবিধা হবে, যদি কেউ বুঝে বুঝে পড়ে। না বুঝে যদি মুখস্থ করে, তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সে গ্রামারের নোটগুলোকেও না বুঝে মুখস্থ করতে পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু বুঝে বুঝে যদি পড়া হয়, তাহলে কিন্তু একদম এই 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এটা পুরো একটা সিকোয়েন্সে সাজানো আছে। 2 মাসের মধ্যে এখানে 40 নাম্বার কমপ্লিট হচ্ছে, এখানে 50 নাম্বার কমপ্লিট হচ্ছে, টোটাল 90 নাম্বার। সেটা কিন্তু খুব সুন্দর একটা স্টেপ বাই স্টেপ উঠছে। তো এইভাবে এটা যার যতটা তৈরি হয়েছে তারপর থেকে তৈরি করবে, বা যদি মনে হয় ভুলে গিয়েছো, তাহলে ছন্দের জায়গাগুলো থেকে রিভাইজ করে আবার শুরু করো। আবার 28-এর পরে যখন 29-এর ক্লাস শুরু হচ্ছে, 29-এর পরে A, B দুটো করে ক্লাস থাকছে। তো এখানে প্রথম থাকছে প্রোজ নোটগুলো। তো প্রোজ নোট যেগুলো আছে সেগুলো কিন্তু পোয়েট্রি বা গ্রামারের থেকে তুলনামূলক সহজ। আর প্রোজের মধ্যেও ফার্স্ট আছে কূটদন্ত সূত্র, তারপর বোধহয় মহাপরিনির্বাণ সূত্র, এই দুটো ছিল, মানে 29A আর B এর ক্লাসেতে মোস্ট প্রবাবলি। তো ওইটাকে কেন আগে দেয়া হয়েছে, কেননা কূটদন্ত সূত্রের নোটের বাংলা অনুবাদ আছে। আর ওদিকে যেটা কি নাম ওটা, ওই মহাপরিনির্বাণের যেটা ছিল অপরিহানীয় ধর্ম, এই দুটো কিন্তু বাংলা করা আছে, এই জন্য দেয়া হয়েছে। 30-এর ক্লাসে মোস্ট প্রবলি ধর্মচক্র প্রবর্তন সূত্র আছে। 31-এ এটা আমার ঠিক মনে পড়ছে না, ধর্মচক্র প্রবর্তন আর অরিয় পড়িয়ে শোনা, এইগুলো মোটামুটি তারপরে আছে 30-31 করে। এতে আছে বা বিতে আছে আমার ঠিক মনে পড়ছে না, এই দুটোরও মোস্ট প্রবলি অনুবাদ আছে বাংলা করা, এই জন্য এগুলো আগে দেয়া হয়েছে। আর শেষের দিকে দেখবে ওই শিবি জাতক আছে, তারপরে ওই মিলিন্দময়, এইগুলোর অনুবাদ দেয়া নেই, একটু তুলনামূলক বড় বা কঠিন, অ্যানিহিলেশন অফ সার্কিউস, এগুলোর বাংলা করা নেই, ওই জন্য এগুলো শেষে দেয়া আছে। তারপরে তার মানে এই যে একজন প্রথম ছন্দের একটা পড়লো, তারপরে ছন্দের 4-5টা 10 নাম্বার নোট পড়লো, মানে 4-5 লাইন করে নোট, তারপরে 20 নাম্বারের নোট পড়লো হাফ পেজে, তারপরে এসে পড়লো 1 পেজের, তারপরে এসে যে পড়তে আসছে, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড পালি ভাষায় 1.5 পাতা বা 2 পাতার মতন নোটগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই একটা, মানে ফার্স্ট যখন পালি বড় নোটগুলো পড়ছে 1.5 পাতা বা 1 পাতার কাছাকাছি, তখন কিন্তু তাকে প্রথমে 3টে বা 4টে প্রতি ওয়ার্ড ধরে ধরে অনুবাদ দেওয়া আছে, এরকম নোট দেওয়া হচ্ছে, তারপর শুধু পালিতে লেখা নোটগুলো আছে। তো সুতরাং এখানে ওই সিরিয়ালটা একটা মেনটেন করার প্রয়োজন আছে। তারপরে আই থিঙ্ক এটা 31 এবং 32 পর্যন্ত আছে, 32-এর পরে 33 থেকে 36 পর্যন্ত পোয়েট্রির নোটগুলো আছে। পোয়েট্রির নোটগুলোতেও এগেন প্রথমে ধর্মপদের 4খানা নোট আছে, ধর্মপদের 4টে নোটেই বাংলা অনুবাদ করে দেওয়া আছে, অপ্রমাদবর্গ, চিত্তবর্গ, বুদ্ধবর্গ, মজ্ঞবর্গ, এগুলো প্রথমে আসে এই 33-34-এর দিকের এদিকে। তার কারণ যে পোয়েট্রি নোটগুলো একটু কঠিন, এবং সেখানে যেগুলো অনুবাদ আগে আসে সেগুলো আগে দেয়, যেগুলো নেই অনুবাদ, যেমন ওই মেত্তা সূত্র বোধহয় ছিল, তারপরে আর কি ছিল ওখানে, মেত্তা সূত্র, প্রধান সূত্রের নোটটা ছিল, এইগুলো অনুবাদ নেই বলে ওগুলো শেষের দিকে রাখা হয়েছে। আর তারপরে যখন গ্রামারের পোর্শন শুরু হচ্ছে 37 থেকে 40 পর্যন্ত, এইখানেও কিন্তু এই যে প্রথমে কারক বিভক্তি এটা আছে, তুলনামূলক সহজ নোট, গ্রামারের প্রায় কিছুরই অনুবাদ করা নেই,
আর লাস্টের দিকে যেটা পড়ানো হলো ডিক্লারেটিভ বা আজকে সমাস পড়ানো হলো, এইগুলো কিন্তু বেশ কঠিন নোট আছে। বা তার আগে যে জিরান ইনফিনিটিভের নোটগুলো ছিল, এগুলো তুলনামূলক কঠিন। কারকের যে নোটটা আছে প্রথম দিনের ক্লাসে, ওটা অনেকটাই সহজ, পড়তে গেলে বুঝতে পারবে। তো এই কারণে এটা পুরোটা একটা সিরিয়াল পরপর রাখা হয়েছে। তো এইখানে গ্রামার পোর্শনের আমরা 30 নাম্বার পাচ্ছি, পোয়েট্রি থেকে 30 নাম্বার কোশ্চেন, প্রোজ থেকে 30 নাম্বার কোশ্চেন, 30, 30, 30 হচ্ছে 60 নাম্বার, 90 নাম্বার। আগের 2 মাসে হচ্ছে 90 নাম্বার, এটা 3 মাসে হচ্ছে 90 নাম্বার, টোটাল 5 মাসের ক্লাস থাকছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই কন্টেন্টগুলোকে যে এক একটা ক্লাসে রাখা হয়েছে না, এটাও মোটামুটি আমি একটা প্ল্যান করে রেখেছি যে একটা সপ্তাহের জন্য একটা করে রাখা হয়েছে মোটামুটিভাবে। এসেগুলো যেমন 2টো রাখা হয়েছে, এক সপ্তাহে 2টো এসে করা বেশ চাপের আছে। স্টিল মোটামুটি যারা ভালো যদি বলা যায় যে একটা মানে 8-10 ঘন্টা যদি সপ্তাহে পড়তে পারে এবং প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ ঠিকঠাক করে আসে, গ্রামার ক্লাস বা ট্রান্সলেশন ক্লাস, আমার মনে হয় করে নেওয়া যায়। যে 4 ঘন্টার মতন লাগে, এটা আমি অনেকের মুখে শুনেছি, আমি এগুলো রিভিউ নিই, মানে আমি দুম করে যে একটা বানিয়ে দিলাম তা না, এটা অ্যাপ্লিকেবল মানে হচ্ছে কি না। মোটামুটি 4 ঘন্টার মধ্যে একটা এসে তৈরি করা যায়, এটা অনেকে বলেছে। এবার সবার সমান নাও হতে পারে, সেটা বিষয় নয়, কিন্তু ওই পরিকল্পনা করেই এগুলো পরপর স্টেপ বাই স্টেপ রাখা। তো তোমাদের কাজ হচ্ছে যে এগুলোকে ওইভাবে পরপরভাবে তৈরি করা। এখানে আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে গ্রামার পোর্শন যেটা আছে এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না, এটা সাজেশন ওয়াইজই সব কিছু দেয়া আছে। আর সিলেবাস দেখলে একটা জিনিস বুঝতে পারবে যে সিলেবাসে অনেক কিছু আছে, তার মধ্যে সিলেক্টেড জিনিসগুলো দেয়া হচ্ছে। আরও আমি জিনিসপত্র পড়াবো প্রিলিমিনারির পরে, যাতে কোনোভাবেই তোমাদের কোনো কিছু আনকমন না আসে। কিন্তু এইখানে যেগুলো আছে এগুলো করতেই হবে। পোয়েট্রি সেকশানে মোটামুটি 16খানা টেক্সট আছে, ধর্মপদে 5টা, সূত্রনিপাতে 5টা, 5, 5, 10টা, ফেরোগাথায় 3টে, ফেরিগাথায় 3টে, 3, 3, 6টা, 16টা। তার মধ্যে থেকে মাত্র বোধহয় তোমাদের 8খানার মতন বোধহয় আমি রেকমেন্ড করছি। তো তার বাইরে থেকে আসতে পারে না, অবশ্যই আসতে পারে। তো সেক্ষেত্রে এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি পরে ব্যবস্থা করে দেবো, তোমাদের প্রিন্টেড নোটসে সব কিছুই আছে। তো মোটামুটি এখানে যা বক্তব্য শেষ হলো।